আসসালামু আলাইকুম। বেসিক কম্পিউটার ফাউন্ডেশন ক্লাস নাম্বার 9 এ স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের অ্যাডভান্স ফরম্যাটিং বিষয়টা দেখব। লাস্ট ক্লাসে আমরা আসলে ওভারঅল মাইক্রোসফট ওয়ার্ডের বিষয়গুলো দেখেছি। তো ফরম্যাটিং বিষয়টা কি, আসলে বিভিন্ন ধরনের যে আসলে ফরমেশন, টেক্সটের যে ফরমেশন, আমরা আসলে সেই জিনিসটাই এমএস ওয়ার্ডে দেখব। তো এখানে রয়েছে ফন্ট সাইজ, কালার, তারপর রয়েছে প্যারাগ্রাফের যে ফরম্যাটিংটা, অ্যালাইনমেন্টগুলো, লাইন স্পেসিং, তারপর বুলেট এবং নাম্বারিং। টোটাল ওভারঅল আসলে অ্যাডভান্স ফরম্যাটিং এর মধ্যে মূলত আমাদের এইসব জিনিসগুলো আমরা কভার করব। তো তো এখানে কি আসতেছে, তাহলে ফরম্যাটিংটা কি? এখানে আমরা ক্যারেক্টার ফরম্যাটিং করতে পারি, প্যারাগ্রাফ ফরম্যাটিং করতে পারি, ডকুমেন্টের ফরম্যাটিং করতে পারি এবং প্রফেশনাল ডকুমেন্ট ডিজাইন করতে পারি। ওভারঅল এগুলোই আছে আমাদের ফরম্যাটিং এর বিষয়বস্তু। তো এখানে ফন্ট ফরম্যাটিং এবং ফন্ট ফরম্যাটিং অ্যাডভান্স বিষয়। ফন্ট ফরম্যাটিং এর মধ্যে এখানে আমাদের কি কি থাকতেছে? ফন্ট স্টাইল, সাইজ, কালার, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, টেক্সট ইফেক্ট, টাইপোগ্রাফি, ক্লিয়ার ফরম্যাটিং। আর অ্যাডভান্স ফন্ট অপশন হচ্ছে মূলত আমাদের সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট। আমরা লাস্ট ক্লাসে কিন্তু এই বিষয়গুলো দেখছি, ফন্ট ফরম্যাটিংয়ের বেসিক যে বিষয়গুলো থাকে, এবং অ্যাডভান্স ফন্ট ফরম্যাটিং যেটা, সেটা সম্পর্কে আমরা আসলে দেখবো আসলে অ্যাডভান্স ফন্ট ফরম্যাটিংটা কেমন। তো সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট এগুলো কি জিনিস, এগুলো আমরা যদি ফন্টের ভিতরে আসি সেখানে আমরা আসলে সাবস্ক্রিপ্ট, তারপর হচ্ছে আমরা সুপারস্ক্রিপ্ট এগুলো দেখতে পারবো। তো এগুলো কাজটা কি, সাপোজ আমরা একটু নিচে আসি, একটু ফন্ট সাইজটা একটু বড় করে নিই। ওকে ফাইন, 26 দিলাম। আমরা H2O লিখবো, যেটা হচ্ছে পানি, H2O লিখবো, যেটা পানির রাসায়নিক সংকেত। তো এটা লেখার জন্য H2O লিখতে হলে কিন্তু আমি এভাবে লিখলে কিন্তু হবে না, ঠিক আছে? এটা আমাকে লেখার জন্য সাবস্ক্রিপ্ট ইউজ করে আমি জাস্ট হচ্ছে যখন ও লিখবো তখন এটা আমার পারফেক্টলি হচ্ছে। দেখেন এখন কিন্তু আমার নিচের দিকেই থাকতেছে কার্সরটা, এটা কিন্তু আর উপর উঠতেছে না, এই জন্য এটাকে আমাকে আবার বন্ধ করে দিতে হবে। যখন আমি এটা আবার ক্লিক করবো তখন কিন্তু আমি আবার পুনরায় নর্মালভাবে লিখতে পারবো, ঠিক আছে? H2O ইজ এ, এই কোনো কিছু আমি লিখতে পারতেছি, ঠিক আছে? এখন আবার আমি চাইতেছি যে সুপারস্ক্রিপ্ট কিছু একটা লিখবো। সাপোজ আমি চাচ্ছি যে 12 স্কোয়ার লিখবো। 12 স্কোয়ারটা আমি কীভাবে লিখবো? এখানে 2 দিলে হবে, তাহলে 122 হয়ে যাচ্ছে। তো 12 স্কোয়ার লেখার জন্য আমি জাস্ট হচ্ছে এখানে ক্লিক করে 2 দিয়ে দেবো, তাহলে হয়ে যাচ্ছে কি কত, 12 স্কোয়ার। এরপর আমি যদি ইকুয়াল দিই, দেখেন আমার এটা কিন্তু সুপারস্ক্রিপ্টে থেকে যাচ্ছে, ঠিক আছে? তো এটাকে বন্ধ করার জন্য হচ্ছে আমি কী করতে হবে, জাস্ট হচ্ছে এখানে থাকা অবস্থা আমাকে পুনরায় আবার সুপারস্ক্রিপ্ট যে বাটনটা আছে সেখানে সেটা ক্লিক করা লাগবে, তাহলে আমি নর্মাল রেঞ্জে চলে এসেছি। এখন আমি যদি লিখি 12 স্কোয়ার ইকুয়াল টু 12 ইন্টু 12, ওকে, তাহলে আমি লিখতে পেরেছি। তাহলে বুঝলাম আমরা কীভাবে আসলে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট আমরা আসলে ইউজ করবো। ওকে, তো পর হচ্ছে চেঞ্জ কেজ। আমরা আসলে কেজগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকে, ঠিক আছে? তারপর দেখেন এখানে আমাদের বিভিন্ন টাইপোগ্রাফি আছে, আমরা টাইপোগ্রাফি ইউজ করতে পারবো। সাপোজ আমরা এই লেখাটাকে একটা টাইপোগ্রাফির মধ্যে নিয়ে আসতে চাচ্ছি, তো সেক্ষেত্রে হচ্ছে এখানে গিয়ে জাস্ট হচ্ছে এটাকে একটা টাইপোগ্রাফির মধ্যে ফেলে দিলাম, তাহলে দেখেন এটা একটা আলাদা একটা টাইপোগ্রাফির মধ্যে চলে এসেছে, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের এখানে আপনি হচ্ছে যে ফন্ট কালারগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে আসলে জাস্ট ক্লিক করেন, দেখেন আসলে বিভিন্ন ধরনের ফন্ট কালার আছে। সাপোজ এই 12 স্কোয়ারটাকে আমরা আসলে একটা আলাদা ডিফারেন্ট ফন্ট কালার নিয়ে আসতে যাচ্ছি, ধরেন ব্লু। তো আমি এটা নিয়ে এসেছি। আবার আমি চাইতেছি এটা একটা ব্যাকগ্রাউন্ডের ভিতর থাকবে। তো ব্যাকগ্রাউন্ডে থাকার জন্য সেটা হচ্ছে এই যে আমার পাশে আর একটা যেটা টেক্সট হাইলাইটার কালার, সেটা ব্যাকগ্রাউন্ডে কাজ করবে। সেখানে আমি যদি আসলে ব্ল্যাকের মধ্যে দিই, তাহলে হচ্ছে একটা ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমার একটা 12 স্কোয়ারটা থেকে যাচ্ছে, ঠিক আছে? তো এরপরে আমাদের এখানে আর বিষয় যেগুলো রয়েছে, টেক্সট হাইলাইট আমরা দেখলাম। এছাড়া আমরা এখানে ফরম্যাট পয়েন্টার ইউজ করতে পারবো। ফরম্যাট পয়েন্টার হচ্ছে এই যে ফরম্যাট পয়েন্টার কি জিনিসটা কি? সাপোজ আমি এখন এখানে লিখতেছি দিস ইজ মাই ডকুমেন্ট, ওকে, আমি লেখাটা লিখেছি, কিন্তু আমার লেখাটা আমি চাইতেছি এই ফরম্যাটে থাকবে, কিন্তু আমার এখানে লেখার ফরম্যাটটা কিন্তু হচ্ছে যে আমার এই ফরম্যাটটা সে নিয়ে নিচ্ছে। তো এটার জন্য যেটা করতে হবে, জাস্ট হচ্ছে সাপোজ যে ফরম্যাটটা আমি নিতে যাচ্ছি, সাপোজ এখানে যে কোনো জায়গা থেকে আমি এটাকে সিলেক্ট করে নিলাম, এখানকার যে ফরম্যাটটা আমি নিতে যাচ্ছি সেখান থেকে জাস্ট ফরম্যাট পয়েন্টারে ক্লিক করবো। দেখেন আমার একটা ঝাড়ুদার টাইপের একটা বিষয় আসছে। এরপর যে অংশটা আমি চাইতেছি যে সেম ফরম্যাটে চলে আসার জন্য সেটাতে ক্লিক করলাম, দেখেন আমার দিস ইজ ডকুমেন্ট আমার ঠিক একজ্যাক্ট ফরম্যাটে চলে আসছে। এখন এখানে ফরম্যাটটা যদি আমার ধরেন এটা যদি আপনার হচ্ছে এই ফরম্যাটে থাকতো, এটা এইভাবে থাকতো, তাহলে আমি যদি আবার এটাকে আবার সিলেক্ট করে ফরম্যাট পয়েন্টার এসে এটাকে যদি আবার নিয়ে আসি, তাহলে দেখেন সেম ফরম্যাট নিয়ে এসেছে, ঠিক আছে? ফরম্যাট পয়েন্টার মূলত আসলে
শুধুমাত্র টেক্সট কপি করবে তা না, সে একজ্যাক্ট যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটাকে সে কপি করে নিয়ে আসবে। ওকে, এরপর হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ফরম্যাটিং বেসিক। প্যারাগ্রাফ ফরম্যাটিং বেসিক হচ্ছে আমাদের বিভিন্ন অ্যালাইনমেন্ট আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। তো এর মধ্যে রয়েছে যে আপনার লেফট সেন্টার রাইট জাস্টিফাই, লাইন স্পেসিং, প্যারাগ্রাফ স্পেসিং আর ইন্ডেন্টেশন। ঠিক আছে, তো অ্যাডভান্স যদি আমরা প্যারাগ্রাফ সেটিং দিতে চাই সেক্ষেত্রে হচ্ছে ট্যাবের ব্যবহার রয়েছে, বর্ডার শেডিং রয়েছে, প্যারাগ্রাফ ব্রেক এবং লাইন ব্রেক রয়েছে, এবং আমরা চাইলে এখানে আসলে লাইন। তো এভাবে আসলে আমরা আসলে অ্যাডভান্স প্যারাগ্রাফ সেটিংগুলো দেখতেছি। তো এখানে আসলে আমরা ট্যাবের কাজটা করতে পারি। যেমন সাপোজ আমরা যদি এখানে ট্যাবটা প্রেস করি তাহলে একটা ট্যাবের স্পেস নিচ্ছি। এই ট্যাবটা কতটুকু নেবে না নেবে আসলে এটা আমরা আসলে ফন্টে গিয়ে এখানে আমরা বিভিন্ন ধরনের আসলে অপশন দেখতে পাচ্ছি। সেখানে অ্যাডভান্সে গেলে আমরা আসলে এখানে আরও কিছু অপশন দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে আমরা টেক্সট ইফেক্টে গেলে তারপর টেক্সট ইফেক্টগুলো সম্পর্কে দেখিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমরা এখান থেকে আমরা যদি বের হয়ে যাই তাহলে আমরা এখান থেকে বের হলাম। এরপর প্যারাগ্রাফ ফরম্যাটিংয়ের জন্য যেটা ট্যাবের বিষয়টা ছিল, আমরা ট্যাবের জন্য এখানে জাস্ট হচ্ছে ট্যাবে ক্লিক করলে আসলে ট্যাবের স্পেসটা কতটুকু হবে না হবে এটা আসলে কেমন হবে। হ্যাঁ, যেমন আমরা এখানে আসলে কোনো ধরনের দাগ টাক রাখিনি, যদি এটা ডট ডট হয় বা কোনো কিছু হয় সেটা আপনি চাইলে স্পেসিফাই করতে পারবেন। ঠিক আছে, তো এর বাইরে হচ্ছে বর্ডার শেডিং করতে পারবেন, অর্থাৎ এটা আসলে বর্ডার এবং শেডিং আপনারা অ্যাড করতে পারবেন। আমরা এজ ইজিলি ধারণা হচ্ছে যে এটা যদি আমার পুরো একটা প্যারাগ্রাফ হয়, আমরা এর আগে দেখছি কী আসলে প্যারাগ্রাফ সিলেক্ট করার আগে আমরা এখানে অল বর্ডার দিলে এটা পুরোটা একটা অল বর্ডার হিসাবে এটা আসলে একটা বর্ডার কাজ করতেছে। এর বাইরে আমরা চাইলে এখানে শেডিং করতে পারবো। চাইলে আমরা আসলে লেখার ক্ষেত্রে কিপ লাইনস টুগেদার যেটা ছিল, আমরা কোনো একটা লেখাকে আসলে একসাথে রাখার জন্য এটা আমাদের বিভিন্ন সময় দরকার হয় র্যাপিংয়ের জন্য। তো সেটা আমরা করতে পারি যাতে একটা প্যারাগ্রাফ সবগুলো লাইন যেন আলাদা পৃষ্ঠা ভাগ না হয়ে যায় সেটা নিশ্চিত করার জন্য আসলে কিপ লাইন টুগেদার অপশনটা ইউজ করি। ঠিক আছে, তাছাড়া আমরা প্যারাগ্রাফ ব্রেক এবং লাইন ব্রেক দুটো ব্রেক আছে। প্যারাগ্রাফ ব্রেকটা হচ্ছে আসলে আমরা যদি একটু একদম পেজের একদম ফার্স্ট পোর্শনে আসি, প্যারাগ্রাফ ব্রেক হচ্ছে আমি যখন এখান থেকে আসলে এন্টার দিচ্ছি, আমি আসলে এই যাবার দেখি একটা এন্টার দিলে আমার আসলে এটা প্যারাগ্রাফ ব্রেক। আমি এখান থেকে যখন টেক্সট লেখা শুরু করব, দিস ইজ সেকেন্ড, তো এটা হচ্ছে আমার প্যারাগ্রাফ ব্রেক। ঠিক আছে, আর লাইন ব্রেক দেওয়া যায়, এর বাইরে আমরা লাইন ব্রেক দিতে পারি। তো আমরা যদি এরপর আসি অ্যালাইনমেন্টের বিষয়, অ্যালাইনমেন্ট এবং লাইন স্পেসিং ডিপ ড্রাইভ, সেখানে আসলে আমরা অ্যালাইনমেন্ট সম্পর্কে এর আগে দেখেছি, অ্যালাইনমেন্টটা কীভাবে করা হয় বেসিকটা। তো আপনি এখানে সিঙ্গেল এলিমেন্ট পাশে 1.5 ডাবল স্পেসিং আপনি দিতে পারেন। তাছাড়া বিফোর আফটার স্পেসিং, কন্ট্রোল, জাস্টিফাই অ্যালাইনমেন্ট, প্রফেশনাল রিপোর্ট ফরম্যাটে যেটা আসলে ইউজ হয়। এর বাইরে আমরা বুলেট এবং নাম্বারিং বেসিকগুলো দেখেছি, আসলে সিম্পল বুলেট লিস্ট কীভাবে করেন, নাম্বারিং লিস্ট, মাল্টি লেভেল লিস্ট, যেখানে আসলে মাল্টি লেভেল হবে, অনেকগুলো লেভেল হবে, ডিফাইনিং। তো এর বাইরে অ্যাডভান্স লিস্ট ফরম্যাটিং, আমরা যদি একটু নাম্বারিং বুলেটিংয়ের মধ্যে যাই, আমরা যদি এখানে বুলেটিং করতে চাই, জাস্ট হচ্ছে এটা যেভাবে আমি বুলেট সিলেক্ট করতেছি সেটা হচ্ছে এটা হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। এখানে আসলে মাল্টি লেভেল লিস্টটা করা হচ্ছে, আমরা এটা বাদ দিয়ে দিলাম। মাল্টি লেভেল যদি হয় আমাদের এটা আসলে কিসের ভিত্তিতে আসলে মাল্টি লেভেলটা হবে সেটা আমরা আসলে ডিফাইন করে দিতে হবে, নেভিগেশনটা আসলে কীভাবে কাজ করবে। তারপর আমরা ইন্ডেন্টের কাজটা করতে পারি, ইন্ডেন্ট স্পেসিফাইং করতে পারি। তাছাড়া হচ্ছে যে আমরা আসলে শর্টিং করতে পারি লেখাগুলোর মধ্যে, উপরে নিচে শর্টিং করতে পারি বিভিন্ন লেখার মধ্যে। তাছাড়া এটা ট্যাবের জন্য আমাদের কাজ করে, আমাদের আসলে স্পেস যেগুলো আছে সেগুলোকে আসলে খুব সহজে আমি তখন বুঝতে পারি কোথায় আমাদের আসলে স্পেস নষ্ট হচ্ছে। অ্যাডভান্স লিস্ট ফরম্যাটিংয়ের মধ্যে আসলে হচ্ছে আমাদের কাস্টম সিম্বল বুলেট, পিকচার বুলেট, আউটলাইন নাম্বারিং, লিগ্যাল স্টাইল নাম্বারিং আমরা করতে পারি। আমরা চাইলে কোনো পিকচারের মাধ্যমে কিন্তু আসলে আমরা বুলেটিংটা করতে পারি, যেটা আসলে আমরা এখানে প্যারাগ্রাফে এখানে বুলেটিংয়ে এসে আমরা এখানে অপশনগুলো আসলে পাবো। তো স্পেসিংয়ের ক্ষেত্রে অর্থাৎ স্পেস কতটুকু হবে উপরে নিচে লাইনের ক্ষেত্রে, একটা লাইন থেকে একটা লাইন, একটা শব্দ থেকে একটা শব্দ, সেগুলো কিন্তু আপনি স্পেসিফাই করে দিতে পারেন। ওই স্পেসিফিকেশনের বেসিস আসলে আপনি স্পেসটা আপনি করতে পারেন। এখানে আপনি যেভাবে সেট করে দেবেন সেই অনুসারে স্পেসিফাইটা হবে। এছাড়া আসলে আমরা কাস্টম আমরা স্টাইল করতে পারি এমএস ওয়ার্ডের ক্ষেত্রে, হেডিং স্টাইল, মডিফাই স্টাইল এবং ক্রিয়েট নিউ স্টাইল এবং স্টাইল ইন্সপেক্ট করতে পারি। তো স্টাইলটার ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে স্টাইল নামে যে আমাদের যে ট্যাব রয়েছে, এখানে আমরা চাইলে এখান থেকে স্টাইলের বিভিন্ন করতে পারি। সাপোজ আমরা এই জিনিসটাকে একটা স্টাইল
আনতেছি, কোনো স্টাইল নেই, এটা নর্মাল স্পেস অবস্থা আছে। আমরা এটাকে টাইটেল স্টাইলে নিয়ে আসলাম, কন্ট্রোল জেড দিলাম। বা হচ্ছে ধরেন এই লেখাটাকে আমি শুধুমাত্র এটাকে টাইটেল হিসেবে করবো, ঠিক আছে, এটাকে আমি টাইটেল হিসেবে সেট করে দিলাম। এরপরে যে লেখাটা আছে এটাকে আমি সাবটাইটেল হিসেবে ধরবো, তো এটাকে সাবটাইটেল হিসেবে ধরলাম, ঠিক আছে। এভাবে করে এরপর যে বাকি লেখাটা আছে সেটাকে আমি আসলে ধরেন হচ্ছে সাবটাইটেলের পরবর্তী অংশ ধরলাম। অর্থাৎ এভাবে করে আমরা কিন্তু একটা এখানে নেভিগেশনের কাজটা করে ফেলতেছি কিন্তু, ঠিক আছে। আমরা কিন্তু এখানে অলরেডি একটার ভিতরে একটা যে আমাদের যে আসলে মাল্টি লেভেল লিস্টিং যে বিষয়টা ছিল সেটার মতো করে আমরা কিন্তু এখানে আসলে এক ধরনের কাজটা করে ফেলছি, ঠিক আছে। তো আমরা এর বাইরে এখানে আরও বিভিন্ন ধরনের স্টাইল আছে, আমরা স্টাইলগুলোকে আমরা প্রিভিউ দেখতে পারি যে আসলে কোন ধরনের স্টাইল আমার আসলে ঠিক হচ্ছে বা আমি চাচ্ছি। তো আসলে সেই অনুসারে আসলে লেখাটা আসলে লুক অ্যান্ড ফিল দিবে আপনাকে। আর আপনি চাইলে স্টাইলগুলোকে মডিফাই করতে পারেন। স্টাইল মডিফাই করার জন্য হচ্ছে যে এখানে স্টাইলে এখানে এসে আপনি এখানে স্টাইল আপনি শো প্রিভিউ দিবেন, তারপর হচ্ছে আপনি এগুলোর আলাদা কাজগুলো আপনি করে নিতে পারবেন। এখানে আপনার আলাদাভাবে অপশন করা আছে, তো অথবা এসএসএল যে স্টাইলগুলো আপনাদের আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন বাই ডিফল্ট। তারপর থিম এবং ডকুমেন্ট ডিজাইন করতে পারেন, আপনি থিম অ্যাপ্লাই করতে পারেন, ফন্ট থিম, কালার থিম, ডকুমেন্ট ফরম্যাটিং, কনসিস্টেন্সি রক্ষা করতে পারেন। এখানে দেখেন আপনার বিভিন্ন ধরনের আসলে থিম রয়েছে। আমরা যদি একটু ডিজাইনে যাই, এই যে ডকুমেন্ট ফরম্যাটিং, এখানে দেখেন থিম রয়েছে। এই থিমগুলো আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। আমি সাপোজ এটা যদি অ্যাপ্লাই করি এটা এমন হবে, ঠিক আছে। আমি যদি এটা অ্যাপ্লাই করি তাহলে এটা এমন হবে, যদি এটা অ্যাপ্লাই করি এমন হবে, ঠিক আছে। এগুলো আপনি প্রিভিউ দেখতে পারেন, আপনি প্রিভিউ দেখে আপনি ডিসিশন নিতে পারেন যে আসলে আপনার কোন ধরনের থিমটা আসলে আপনার জন্য ঠিক হচ্ছে। এখানে আপনার কালার প্লেট আছে, কালার প্লেট থেকে আপনি চাইলে আপনার চুজেবল কালারটা আপনি বেছে নিতে পারেন, ঠিক আছে। যে ধরনের কালারটা সিলেক্ট করতেন সেই অনুসারে আপনার হচ্ছে আবার হচ্ছে আপনার ডকুমেন্টটা রেডি হচ্ছে, ঠিক আছে। তাছাড়া আপনি চাইলে এখান থেকে আবার আলাদাভাবে ফন্ট রেডি করতে পারেন, আপনি বেলেন্ট ইউজ করতে পারেন আই কেচি হিসাবে, এরিয়াল ব্ল্যাক ইউজ করতে পারেন, ঠিক আছে। আপনার আসলে যেটা আসলে আপনার জন্য ভালো মনে হয় বা যেটা পছন্দ হয় সেটা আপনি এখান থেকে বেছে নিতে পারেন। তো এভাবে আপনি থিম এবং ডকুমেন্ট ডিজাইন করতে পারেন। এরপর সেকশন ব্রেক এবং পেজ ফরম্যাটিং, আপনি এখানে সেকশন ব্রেক টাইপ, ডিফারেন্ট হেডার, ফুডার, পেজ ওরিয়েন্টেশন চেঞ্জ এবং পেজ মার্জিন সেট আপ করতে পারেন। তো এই যে ধরেন আমাদের যে পেজটা আছে পেজটার মধ্যে আমাদের হেডার ফুডার আমরা সেট করবো, তার জন্য হচ্ছে আমাদের এখানে জাস্ট ক্লিক করলে দেখেন আমার এখানে হেডার অপশনটা এনাবেল হয়ে গেছে এবং সাথে সাথে আমার একটা আলাদা ডিজাইন নামে আলাদা একটা ট্যাব নতুন করে এখানে এনাবেল হয়ে গেছে। আমি এখন যদি এখানে লিখি দিস ইজ মাই হেডার, দিস ইজ মাই হেডার, আমি এটা লেখার পর এটাকে ধরেন হচ্ছে আমি সেন্ট্রালাইজ করলাম, এটাকে কোনো একটা প্রিভিউ দিলাম, একটু বড় করে আমি এটাকে বোল্ড করে দিলাম, ব্যাস দ্যাটস ইট। আমি এটাকে সেভ করে নিলাম, আমি ডিজাইন ট্যাবে এসে এটাকে ক্লোজ করে দিচ্ছি, আমার এটা দরকার হচ্ছে না। এখন এই যে ডিজাইনটা এটা শুধুমাত্র আমার যে এই পেজে থাকবে তা না, আমি এখন যদি নতুন করে আরেকটা পেজ নিই, সাপোজ আমি এখানে ধরেন হচ্ছে যে আমরা লাস্ট ক্লাসে একটা রেন্ট ফাংশন দিয়েছিলাম, জাস্ট হচ্ছে কী করা লাগে RAND রেন্ট, দেন হচ্ছে আমি শুধু যতগুলো প্যারাগ্রাফ চাইতেছি ততগুলো আমি এখানে আপাতত 4টা দিয়ে দিচ্ছি, ওকে ফাইন। এই 4টার মধ্যে আমি আসলে এইটাকে আসলে সেকেন্ড আরেকটা পেজে নিয়ে আসতে চাচ্ছি। এই যে আমি যখন এটা সেকেন্ড পেজে আনছি তখন কিন্তু আমি নতুন করে এখানে আর লিখিনি দিস ইজ মাই হেডার, আর এটা অটোমেটিক্যালি চলে আসছে। তার কারণ কি, আমার এটা সব পেজের জন্য হেডারটা কাজ করবে, আমি একবার হেডার রেডি করলে এটা সব পেজেই কাজ করবে।